নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 16ই অগাস্ট 2025। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 223 নম্বর 223rd সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। সুতরাং আসুন অযথা বাক্যব্যয় না করে বা প্রাককথনে সময় নষ্ট না করে আমাদের যে পরিচিত প্রার্থনা সঙ্গীত যেটি গেয়েছেন আমাদের বাকচক্রের এই প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে যে চিঠিটি আমি পড়ব সেটি রিজলি ম্যানার থেকে লেখা 30শে অক্টোবর 1899 মেরি হেলকে। এই প্রসঙ্গে বলে রাখি, অনেকেই প্রশ্ন করছেন যে আমি কেন চিঠির দিন উল্লেখ করি না। স্বামীজি সবসময় চিঠিতে তারিখ উল্লেখ করতেন না। স্বামী শিষ্য সংবাদ যদি পড়া যায় দেখা যাবে সেখানে শিষ্য মাস্টারমশাইয়ের মতো দিনক্ষণ তারিখ লেখেননি। মাস্টারমশাই প্রপার ক্রনিকলার ছিলেন। তিনি যেহেতু ডায়েরি লিখতেন তাই তিথি, নক্ষত্র, তারিখ, ইংরেজি তারিখ, বাংলা তারিখ সব তিনি কথামৃতে দিয়েছেন।
অল্ডাস হাক্সলি মাস্টারমশাইয়ের লেখা পড়ে বলেছিলেন, শ্রীমস ওয়ার্ক ইজ অফ স্টেনোগ্রাফিক এক্স্যাক্টিটিউড। অল্ডাস হাক্সলি কলকাতায় এসেছিলেন, মাস্টারমশাইয়ের সঙ্গে তার দেখা হয়েছিল, তিনি মাস্টারমশাইয়ের বাড়িতে গিয়েছিলেন, মাস্টারমশাই সিঁড়ি দিয়ে তত্তর করে নেমে আসছে, তার অসাধারণ বর্ণনা আছে। কিন্তু স্বামীজি চিঠি যখন লিখতেন, অনেক চিঠি এত আবেগতাড়িত হয়ে লিখতেন, সেটা তারিখটা লিখতে ভুলে যেতেন। যেমন ধরুন, কলকাতায় যে প্রথম চিঠিটি আসে শিকাগো ধর্ম মহাসভার পরে, 1894 গ্রীষ্মকাল, কত তারিখে লিখেছিলেন জানা যায় না, এবং কোনো গবেষকের তারিখ বের করা সম্ভব না, কোনো গবেষকের, যে কোন তারিখে স্বামীজি লিখেছিলেন। এবং দেখবেন স্বামীজি যখন চিঠি লিখছেন, এই চিঠিগুলো তো অনুবাদ করা হয়েছে, যেগুলো বাংলায় লিখেছেন সেগুলো ঠিক আছে, ইংরেজি চিঠিগুলো অনুবাদ সবসময় সঠিক হয়নি। তাই বলভদ্রানন্দ যখন ব্রহ্মচারী পবিত্র চৈতন্য ছিলেন, আমায় মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন যে ইংরেজি চিঠি ইংরেজিতে এবং বাংলায় চিঠি বাংলায় পড়তে। যদি ইংরেজিতে চিঠিগুলো পড়া যায়, দেখবেন তার ভাষার যে জোর সেটা বাংলায় কিছুতেই আসেনি। কিন্তু আমরা বাকচক্রে তো বাংলা চিঠিগুলো পড়ি, যদি আমি সাথে ইংরেজি চিঠি পড়ি এবং বাংলা পড়ি, তাহলে আমরা যে আধ ঘন্টা বলি সেটা আর রাখা যাবে না। আর যদি বেশি বলি, তাহলে মানুষের মন সেদিকে থাকবে না। তার কারণ আজকাল সকলেই একটা অসুখে ভোগেন, তার নাম শর্ট অ্যাটেনশন সিনড্রোম। বেশি যদি আপনি বলেন তাহলে মন যাবে না, তখন দেখবেন বাড়িতে বাকচক্র খোলা রয়েছে আর মানুষ গল্প করে যাচ্ছে। কিন্তু আপনি 30 মিনিটের মধ্যে শেষ করেন, 30 মিনিট অবধি দেখা যায় যে মানুষের অ্যাটেনশান ঠিক হচ্ছে। এই প্রসঙ্গে দুটি কথা বলে আমি চিঠিতে চলে যাব। বিদেশে এখন বক্তৃতার একটা নতুন রকম স্টাইল এসছে। ধরুন স্বামীজি নিয়ে আলোচনা হবে, 4 জন বক্তা, যারা আয়োজক তারা বক্তাকে আগে থেকেই বলে দিচ্ছেন যে আপনি স্বামীজির এই দিকটা নিয়ে বলবেন 15 মিনিট, 4, 15, 60 সকলের মন থাকছে। নতুন শুরু হয়েছে, অসাধারণ। যে আপনি একদম ধরুন স্বামীজির জীবন নিয়ে আলোচনা হচ্ছে, তাই একজন ছোটোবেলাটা বলবেন, একজন ভারত ভ্রমণ বলবেন, একজন আমেরিকা বলবেন, একজন আমেরিকা দ্বিতীয়বার ভ্রমণ বলবেন। দেখা গেল এই করে 1 ঘন্টা হয়ে গেল, 15 × 4। তাতে মানুষের অ্যাটেনশান ঠিক থাকে। আর আপনি যদি 1 ঘন্টা বলেন, তাহলে কিছুক্ষণ পরে যারা ট্রেন্ড ইয়ার্স নয়, যারা শুনতে অভ্যস্ত নয়, তারা কিছুক্ষণ পরে মনটা এদিক ওদিক ঘুরে বেড়ায়। 1 ঘন্টা কোনো জিনিস ধরে রাখা খুব কঠিন। 1 ঘন্টা বই পড়া সোজা কথা নাকি, যদি বই পড়ার অভ্যেস না থাকে, তখন দেখবে 10 মিনিট পরে। আমাকে প্রচুর লোক বলেন যে আমরা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। তো আমি অনেকের কথা শুনি, সবসময় ঝগড়া করি না, কিন্তু মাঝে মাঝে ঝগড়া করি। যারা বই পড়ে ঘুমিয়ে পড়ে তারা বইটা পড়ে না, তারা ওই ক্লান্তিতে নয়, ওই চোখের সামনে যখন কালো একটা শব্দ বাক্য থাকে, সেইটা যদি দেখে তার ঘুম আসা স্বাভাবিক, এবং ঘুমিয়ে পড়েন। এবং পরের দিন যদি জিজ্ঞেস করেন যে কী পড়েছেন, কিচ্ছু মনে করতে পারবেন না। বই পড়ে ঘুমানো একটা পদ্ধতি আছে, সেটা বলে আমি চলে যাই। নিয়ম হচ্ছে, যদি আপনি খুব মনে রাখতে চান, তাহলে কোনো একটা জিনিস ঘন্টাখানেক পড়বেন, কি ঘন্টা দেড়েক মন দিয়ে পড়বেন, তারপর 15 মিনিট ঘুমাবেন, দেখবেন তাতে জিনিসটা মাথার ওপর সেটেল করে যায়। আমাদের কলেজের একজন মাস্টারমশাই ছিলেন, তার নাম অর্ধেন্দু শেখর ভট্টাচার্য। তিনি মহাপণ্ডিত মানুষ ছিলেন, দর্শন পড়াতেন প্রেসিডেন্সি কলেজে। তিনি আমাকে এটা শিখিয়েছিলেন। এবং আমার যে স্মৃতি নিয়ে অনেকে বলেন আমার নাকি স্মৃতি একটু ভালো, আমি নাকি অনেক কিছু মনে রাখতে পারি ইত্যাদি, তার প্রধান কারণ হচ্ছে আমি এখনও যখন কোনো জিনিস মন দিয়ে পড়ি, আমি ঘন্টাখানেক পড়ে 10 মিনিট ঘুমিয়ে নিই, তাতে মাথাটা সেটেল করে যায়। এবং তারপরে ঘুম থেকে উঠে চিন্তা করি যে কী পড়লাম, সেটা যেই মাথায় ঢুকে যায় একবার, সেটা আর জীবনে কোনোদিন মাথা থেকে বেরোয় না, যদি না কোনো মস্তিষ্কের বড় অসুখ হয়। এই বলে আমি আজকের চিঠিতে চলে যাচ্ছি। স্বামীজি যখন ইংল্যান্ডে ছিলেন, তখন স্বামীজি তো ঘোর ব্রিটিশ রাজত্ব, কুইন ভিক্টোরিয়ার রাজত্ব। তো তখন ইংল্যান্ডের গুণাবলী নিয়ে অনেক সাহেব স্বামীর সঙ্গে কথা বলতেন, এবং বলতেন যে দেখো ভারতবর্ষের মতো শান্তি আর কোথাও নেই। তখন স্বামীজি বলতেন, ঠিক বলেছ, শ্মশানের মতো শান্তি আর কোথায় আছে বলো? আর তোমাদের একটা বড় গুণ আছে, তোমরা যেখানেই পাদ্রীরা আজকে গিয়ে পৌঁছয়, কালকে রণতরী সেখানে যায়। wherever the priest goes today, the gunboat follows tomorrow। এবং বলেছিলেন যে তোমরা 3টে জিনিস নিয়ে ভারতবর্ষকে জয় করেছো, ব্র্যান্ডি, বেয়নেট অ্যান্ড বিয়ার। তোমরা ব্র্যান্ডি, বেয়নেট অ্যান্ড বাইবেল। তোমরা ব্র্যান্ডি খাওয়া ধরিয়েছ, তোমরা বেয়নেট দিয়ে ভয় দেখিয়েছ,
কোনো রকমের আন্দোলনটাকে স্তব্ধ করে দিয়েছো বন্দুকের ভয়, এবং বাইবেল দিয়ে ধর্মান্তকরণ করেছো। এটা কিন্তু ইংল্যান্ডে 1895 সালে বলা খুব কঠিন, খুব কঠিন। কুইন ভিক্টোরিয়া সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। স্বামীজি বলেন তাকে আমরা খুবই শ্রদ্ধা করি, কারণ তিনি একবার বিধবা হয়ে মেম সাহেব হওয়া সত্ত্বেও পুনর্বার আর বিয়ে করেননি। এটা কি কুইন ভিক্টোরিয়া সম্বন্ধে তখনকার দিনে বলা যায়? স্বামীজি বলেছিলেন। এখন সম্প্রতি শশী থারুরের দুটো বই মানুষ খুব মন দিয়ে পড়ছে। একটি হচ্ছে দি ইনগ্লোরিয়াস এম্পায়ার, আরেকটা হচ্ছে দ্য এরা অফ ডার্কনেস। এই দুটো বইতে শশী থারুর দেখিয়েছেন যে কীভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে লুট করেছিল। স্বামীজির এই চিঠিটা যিনি মেরি হেলকে লিখছেন, সেইখানেও স্বামীজি এই লুটের কথা বলছেন, এবং সাথে সাথে ব্রিটিশদের কি গুণ সেটাও কয়েক লাইনে সেরেছেন। বর্তমান ব্রিটিশ ভারতের মাত্র একটি ভালো দিক আছে, যদিও অজান্তে ঘটেছে। তা ভারতকে আর একবার জগৎ মঞ্চে তুলে ধরেছে, ভারতের ওপর বাইরের পৃথিবীকে চাপিয়ে দিয়েছে জোর করে। সংশ্লিষ্ট জনগণের মঙ্গলের দিকে চোখ রেখে যদি তা করা হতো, অনুকূল পরিবেশে জাপানের ক্ষেত্রে যা ঘটেছে, তাহলে ফলাফল ভারতের ক্ষেত্রেও আরও শত বিস্ময়কর হতে পারত। কি অসাধারণ অ্যানালিসিস! যে এই যে ভারতবর্ষের দরজাটাকে পৃথিবীর দিকে খুলে দিয়েছে, এটা একটা ব্রিটিশের বড় গুণ। মনে রাখতে হবে, স্বামীজি কিন্তু প্রথম আন্তর্জাতিক মানুষ। আমরা বলি যে মহাত্মা রামমোহনকে ফার্স্ট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া, তিনি একেবারেই মডার্ন ম্যান নন। তিনি ব্রিটিশের সঙ্গে আমাদের বন্ধুত্ব কোথায়, সাহেবদের সঙ্গে আমাদের বন্ধুত্ব কোথায় হতে পারে তার ধারণাই ছিল না। তার মনে হয়েছিল যে সাদারা অনেক আমাদের থেকে সভ্য, ভদ্র, মার্জিত, এবং আমরা অসভ্য জাত, এটা তিনি মনে করতেন। বিবেকানন্দ তা করেননি। তাই জন্য রবীন্দ্রনাথ যখন 1909 সালে বিবেকানন্দের মূল্যায়ন করেছেন, সেখানে বলছেন যে ভারতের সাধনাকে পশ্চিমে ও পশ্চিমের সাধনাকে ভারতে দিবার ও লইবার পথ রচনা করিতে গিয়া তিনি নিজের জীবনকে উৎসর্গ করিয়াছিলেন। যখন নিজে 1921 সালে স্টকহোমে নোবেল প্রাইজ অ্যাকসেপ্টেন্স স্পিচ দিচ্ছেন, তখনও সেইখানে এই পূব পশ্চিমের মিলন এবং বন্ধুত্বের কথা বলেছেন। স্বামীজি বলছেন এই যে ভারতবর্ষকে আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরা, স্বামীজির বারবার এই কথা মনে হয়েছে যে ভারতবর্ষ ইন্টারন্যাশনাল স্টেজে পৌঁছবে। নয়তো ভাবুন 1898 সালে একটি ছেলে লিখছে, 39 বছর চলে যেত, আমি ছেলেই বলি, সেই ছেলেটি লিখছে কি, যে আমাদের আন্তর্জাতিক যে বিভিন্ন মেলা হয় তাতে অংশগ্রহণ করতে হবে, এবং তিনটে জিনিস বলছে, আমাদের এমন ব্যবসায়িকদের যোগাযোগ করতে হবে যারা মুনাফার বদলে দেশীয় যারা শিল্পী আছেন তাদের সমর্থন করবেন, তাদের বাজার যাতে বিশ্ববাজারে পৌঁছে যায় সেইটার ব্যবস্থা করবেন, এবং তাদের জিনিসগুলোকে মেলে ধরবেন সর্বত্র। যেখানে যেখানে গেছেন সেখানে মেলায় নিজে গেছেন, বা যাদের সঙ্গে পরিচয় হয়েছে ভারতীয়, তাদের মেলাটা কেমন দেখতে পাঠিয়েছেন। কারণ স্বামীজির মনে হয়েছিল মেলার মাধ্যমে ভারতীয় শিল্পীদের তৈরি জিনিস বিশ্ববাজারে পৌঁছাতে পারে। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন যে কি ছাত্র পড়াচ্ছিস আর চাকরি করছিস, হুগলির কিছু মুসলমান তারা কুলো ঝ্যাঁটা নিয়ে গিয়ে বিদেশে বিক্রি করছে, মেম সাহেবরা বেনারসি পড়তে খুব ভালো, বেনারসির গাউন পরতে খুব ভালোবাসে, আমি তোকে রেকমেন্ড করছি বিদেশে যা, গাউন ফেরি কর, দেখবি তুই কত মুনাফা করতে পারছিস, যদি জন্মেছিস তবে একটা দাগ কেটে যা। কিন্তু সেইখানেও স্বামীজির মনে হয়েছে যে ভারতবর্ষের যে প্রোডাক্ট, সে প্রোডাক্টটা যেন ইন্টারন্যাশনাল মার্কেটে পৌঁছে যায়, এবং সেখানে তিনি বলছেন যে ব্রিটিশরা ভারতবর্ষের ওপর যে জোরটা করেছে তাতে ভারতবর্ষ ইন্টারন্যাশনাল মার্কেটে পৌঁছে গেছে। একটা ছোট্ট উদাহরণ দিই, ভারতবর্ষের মতন এত ইংরেজি জানা লোক পৃথিবীতে কোথাও নেই, কোথাও নেই। এত সংখ্যক মানুষ যিনি ইংরেজি আন্তর্জাতিক ভাষা, কোনো সন্দেহ নেই সেখানে, কোথাও নেই। এটা কিন্তু ব্রিটিশ শিক্ষার একটা গুণ, এবং আছে বলেই আন্তর্জাতিক জগতের সঙ্গে আমাদের যোগ তৈরি হয়েছে। এবং যদি স্বামীজি বলছেন এটা যদি জ্ঞাতসারে করতো তাহলে ভারতবর্ষের উন্নতিটা অনেক বেশি হতো। এটা জোর করে চাপিয়েছে, কারণ ক্লার্ক এডুকেশনটা মাথায় ছিল যে আমাদের দেশটাকে চালাতে হবে, এখানের মানুষকে ইংরেজি পড়াতে হবে,
তারা ইংরেজি শিখবে এবং দেশীয় শিক্ষা বন্ধ করে দেওয়া হলো। এরপরেই স্বামীজি সেখানে আসবেন, সেখানে আমি কলম্বো টু আলমোড়ার একটা ছোটো জিনিস রেফার করব। কিন্তু যদি জ্ঞাতসারে হতো তাহলে ভারতবর্ষ সত্যিই একটা ইন্টারন্যাশনাল কান্ট্রি হিসেবে তখনই পৌঁছে যেত। এখানে আরেকজনের কথা বলতে হয়, তিনি প্রথম বুঝেছিলেন যে ভারতবর্ষ জগতের মধ্যে ভারতবর্ষের কথা পৌঁছাতে হবে। ভারতবর্ষের গীতার কথা, উপনিষদের কথা, জীবনচর্চার কথা তিনি শ্রীরামকৃষ্ণ। তাই লিখে দিয়েছিলেন, নরেন শিক্ষে দেবে যখন ঘুরে বাহিরে হাঁক দিবে। ঘুরে বাহিরে, ঘরে বাহিরে নয়, ঘুরে, একেবারে ওয়ান্ডারিং মঙ্ক, ট্রাভেলার, এবং বাইরে হাঁক দেবে। কি হাঁক দেবে? এই ভারতবর্ষের কথা বলবে, যে সমন্বয় করতে পারে সেই লোক। এবং এরপরই স্বামীজি লিখছেন চিঠিতে, কয়েকশো অর্ধশিক্ষিত বিজাতীয় নব্যতন্ত্রী লোক নিয়ে বর্তমান ব্রিটিশ ভারতের সাজানোর তামাশা আর কিছু নয়। এই যে স্বামীজি অসাধারণ কথা বলেছিলেন তার কলম্বো টু আলমোড়ার একটি লেকচারে, তিনি দুটি মাইথোলজিক্যাল পৌরাণিক জীবের কথা বলেছেন, স্কেলা এবং চেরিবিড। তারা সবসময় মারামারি করছে নিজেদের মধ্যে, সব সময় মারামারি করছে। তখন স্বামীজি বলছেন, একদিকে হচ্ছে স্কেলা অফ মডার্ন ওয়েস্টার্ন এডুকেশন এবং আরেকটা চেরিবিড। বলছেন ভারতবর্ষের যে শিক্ষা, আমি তাদেরকে অনেক সমর্থন করি বেশি, যদিও তাদের মধ্যে সফিস্টিকেশন কম, কিন্তু পাটা মাটিতে লেগে আছে। আর যারা বিদেশি শিক্ষায় শিক্ষিত, হেডস টার্নিং, যে তাদের মাথাটা ঘুরে আছে বনবন করে, হেডস টার্নিং, এবং তারা পাটা মাটিতে নেই। এখনও তাই হয়। এখনও যারা খুব বড় বড় স্কুলে পড়ে, ইংরেজিতে কথা বলতে পারেন বলেই আমরা বুঝি ভারতবর্ষকে বুঝতে পেরেছেন, তারা কিন্তু কিচ্ছু চেনেন না ভারতবর্ষকে, কারণ দেশের মাটির গন্ধ তারা বুঝেন না। এইটাকে কেন পৃথিবীর বিচিত্র, কেন ওয়ান্ডার দ্যাট ইজ ইন্ডিয়া বলা হচ্ছে, কেন ব্যাসাম সাহেব লিখলেন, এই দেশের সঙ্গে পৃথিবীর কোনো দেশের কোনো মিল নেই, তার আকারের জন্যে নয়, তার বৈচিত্র্যের জন্যে। যখন আমরা নারকেলডাঙায় বসে বিবেকানন্দ চর্চা করছি, তখন কোনো এক বুদ্ধিস্ট মনেস্টারিতে কোনো একটি শ্রমণ তিনি ধ্যান করছেন, কোনো একটি ঋষি তিনি হিমালয়ে বসে কোথাও না কোথাও আত্মানুসন্ধানে ডুবে গেছেন, আবার কোথাও এখন দুপুরবেলায় অফিসে কাজ হচ্ছে। এই বৈচিত্র্য কোথাও নেই। সবাই তো বলে যে মানুষ হচ্ছে মেশিন, সেটা সবচেয়ে বড় ভুল। মানুষ যদি মেশিন হয় তাহলে বুঝতে হবে ইউনিক মেশিন। প্রত্যেকটা মেশিন আলাদা। এই নয় যে এক কারখানা থেকে সব এক রকমের ঘড়ি বা এক রকমের গাড়ি বা এক রকমের পোশাক বেরোবে। প্রত্যেকটি মানুষের যে বৈচিত্র্য, এটি ভারতবর্ষ স্বীকার করেছে তার গানের মধ্যে দিয়ে, তার কবিতার মধ্যে দিয়ে, তার দর্শন চর্চার মধ্যে, তার জীবন চর্চার মধ্যে দিয়ে। এই বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, এটি ভারতবর্ষ ছাড়া পৃথিবীর কোথাও দেখা যায়। ধরুন শঙ্করবাবু একটা কথা বলতেন এই প্রসঙ্গে, একটু বলি। আপনি তো পশ্চিমবঙ্গ ঘুরে বেড়ান, যে 23টা জেলা আছে, প্রত্যেক জেলার খাবারের বৈশিষ্ট্য আছে। এই নয় যে সকালবেলা মানেই পরিচ বা ওটস বা এগ বা টোস্ট, নয়। প্রত্যেক জেলায় আপনি কলকাতা থেকে একদম, আমরা তো এখন মধ্য কলকাতায় বসে কথা বলছি, হাওড়ায় যান, তার ভাষা আলাদা, খাওয়া আলাদা। হুগলিতে যান, সেখানেও তাই, ভাষা আলাদা, খাওয়া আলাদা। আবার বাঁকুড়া পুরুলিয়ায় যান, জঙ্গলমহল, সেখানেও দেখবেন সব আলাদা। এই প্রত্যেকটা জিনিসের মধ্যে, আমি তো পূর্ববঙ্গ ধরছি না, ওটা তো পূর্ববঙ্গ ছিল বিবেকানন্দের সময়, এখন না তো একটা অন্য স্বাধীন দেশ। তো এই যে খাওয়া প্রত্যেকটি জায়গায় আলাদা, প্রকৃতি প্রত্যেকটি জায়গায় আলাদা একদম। তো এই বৈচিত্র্যটি ভারতবর্ষে রয়েছে। সেখানে কি করছে স্বামীজি বলছেন যে স্কেলা অফ মডার্ন ওয়েস্টার্ন এডুকেশন দিয়ে কিছু মানুষকে আমরা চেষ্টা করলাম যে এরাই বুঝি দেশটাকে চালাবে। বিলিতি ধরনের হাসি, ফরাসি ধরনের কাশি, আর পাফাক করিয়া সিগারেট খেতে বড্ডই ভালোবাসি, দ্বিজেন্দ্রলাল রায় লিখলেন রাম কালিয়ার হরিচরণ নাম সেসব সেকেলে ধরন, তাই নিজেদেরই সব ডেরে মিটার করিয়াছি নামকরণ। এই যে অনুকরণ, শ্রীরামকৃষ্ণ পশুপতি বসুর বাড়িতে গেছেন, সেখানে সব দেবদেবীর ছবি রয়েছে বসবার ঘরে।
তো ঠাকুর হেসে টিপ্পনি কাটছেন, তুমি তো বড় হিন্দু, এত পয়সা থেকেও একটা কুইনের ছবি রাখুনি। বাড়ির মাথায় সিংহ, এখনও বহু পুরনো বাড়িতে, এখনো ভাঙা পোড়ো বাড়ি, বাড়ির মাথায় সিংহ। সিংহ কেন? ব্রিটানিকা রুলস দ্য ওয়েভস, সেই জন্যে সিংহ। সেই জন্যে দেয়ালে ঢোকানোর সময় অনেক জায়গায় সিংহ রয়েছে। গ্রামের দিকে বহু জমিদার বাড়িতে দেখবেন দুটো বসার বেঞ্চ রয়েছে, সিংহের মুখ সেখানে। সিংহের মুখ মানেই হচ্ছে ব্রিটিশ অথরিটি। এই অনুকরণ প্রিয়তা আমরা ডুবে গিয়েছিলাম। এবং প্লেটো বলেছিলেন, ইমিটেশন ইজ এ বেগার ওয়েডেড টু এ বেগার প্রডিউসিং বেগার অফস্প্রিংস। এবং বিবেকানন্দ এই অনুকরণ প্রিয়তাকে খুব ঘৃণা করেছেন। একটি জায়গায় লিখছেন স্বামীজি, ও ইন্ডিয়া, দিস ইজ ইয়োর টেরিবল ডেঞ্জার, the spell of imitating the West is getting such a hold upon you that what is good or what is bad is no longer decided by reasons, discrimination or reference to the Shastras. What the white people praise or like are good, what they censure or dislike are bad. Alas, what can be a more tangible proof of foolishness than this? এর বাংলাটা সকলেই জানেন। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই জঘন্য ঘৃণ্য নিষ্ঠুরতা এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতার সহায় তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। এটি চিঠিতে স্বামীজি বলছেন, ভয় হয় পাছেই পাশ্চাত্য বীর্য তরঙ্গে ভারতবর্ষের বহুকাল আর্জিত রত্নরাজি না ভাসিয়া যায়। ভয় হয় ভারতবর্ষ না ঐহি ভোগলাভের রণভূমিতে পরিণত হয়। ভয় হয় এই অসম্ভব অবাস্তব মূলাচ্ছেদকারী ভাবকে অনুকরণ করিতে গিয়া ভারতবর্ষ না ইতো নষ্ট ততভ্রষ্ট হইয়া পড়ে। তাই জন্য মেরি হেলকে লিখছেন যে এই নব্য যে মানুষ, এদের দিয়ে ভারতবর্ষকে চালানোর চেষ্টা হয়েছে। ইংরেজ বিজয়ের কালে কয়েক শতাব্দী ধরে যে সন্ত্রাসের রাজত্ব চলেছিল, ব্রিটিশের শাসনে অবশ্যম্ভাবী পরিণামস্বরূপ 1857 ও 1858 খ্রিস্টাব্দে যে বীভৎস হত্যাকাণ্ড ঘটেছে এবং তার চেয়েও ভয়ানক যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তা লক্ষ লক্ষ লোককে গ্রাস করেছে। এইটা আমরা ভাবি না। একটি অসাধারণ বই আছে, চার্চিলস সিক্রেট ওয়ার, হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা মধুশ্রী ব্যানার্জির লেখা। সেই বইটিতে দেখিয়েছেন তিনি যে কীভাবে 1943 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষটা ইংরেজরা করেছিল, কিভাবে তার পরিকল্পনা করা হয়েছিল, কিভাবে এলাকার পর এলাকা, একরের পর একর পাট জমি পুড়িয়ে দেওয়া হয়েছিল, কিভাবে বাধ্য করা হয়েছিল পাটকলগুলোকে প্যারাশুট বানাতে। এবং তার একটা অসাধারণ ঘটনা ঘটেছিল, সেই বইতে পাওয়া যায়। দেখা গেল স্টেটসম্যান খবরের কাগজ একটি ছবি ছাপিয়েছে, জলপাইগুড়ি শহরে আমেরিকান সোলজাররা দুর্ভিক্ষ ক্লিষ্ট মানুষকে খাবার দিচ্ছেন। সেই দেখে আইজেনহাওয়ার তিনি চার্চিলকে বললেন, আইদার ইউ এক্সপ্লেন অর উই ব্যাক আউট ফ্রম দি ওয়ার। এই যে ম্যানমেড ফেমিন যা করা হয়েছিল, সেইটি স্বামীজি কত সাবলীলভাবে বলেছেন এবং বলছেন 1758 এবং 1757। 1757 মানে সিপাহী বিদ্রোহ। কার্ল মার্কসের একটি অসাধারণ গ্রন্থ আছে, ফার্স্ট ন্যাশনাল ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তিনি সিপাহী বিদ্রোহ বলেননি, বলেছেন ওটা প্রথম স্বাধীনতার আন্দোলন। অসাধারণ লেখা আছে কার্ল মার্কসের, একটি বই আছে। তো স্বামীজিও বলছেন, এবং তার সেই যে অত্যাচার, যে সন্ত্রাসের রাজত্ব ব্রিটিশরা করেছে এবং সাথে সাথে দুর্ভিক্ষ, এইটা একটা সাংঘাতিক, স্বামীজি ব্যাখ্যা করেছেন। শিক্ষার বিস্তারেও বন্ধ করে দেওয়া হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা অপহৃত, যেটুকু স্বায়ত্তশাসন কয়েক বছরের জন্য দেওয়া হয়েছিল অবিলম্বে তা কেড়ে নেওয়া হয়েছে। দেখছি আরও কত কী আসে। কয়েক ছত্র সমালোচনার জন্য লোককে যাবজ্জীবন দ্বীপান্তরে ঠেলে দেওয়া হচ্ছে, বাকিরা বিনা বিচারে জেলে। কেউ জানে না কখন কার ঘাড়ের থেকে মাথা উড়ে যাবে। নিজে চিঠি লিখেছিলেন অলি বুলকে, এরা তো সুসভ্য জাত, তাহলে আমার চিঠিগুলো খুলে পড়ে কেন? স্বামীজি ভুবনেশ্বরী দেবীকে চিঠি লেখেননি, আমরা কেউ বিশ্বাস করি না। এবং সেই চিঠি কেন তিনি কম লিখতেন, কেন কলকাতার গুরু ভাইদের কম লিখতেন, তাদের কম ভালোবাসতেন না, যাতে তারা আইডেন্টিফাইড না হয়ে যান।
মাদ্রাজে যাদের চিঠি লিখতেন তারা মাদ্রাজের প্রতিষ্ঠিত মানুষ, তাদের অত তাড়াতাড়ি ছোঁয়া যাবে না। কিন্তু যদি একবার বরানগর মঠ, এমনিতেই সন্ন্যাসী বিদ্রোহ, তখন সকলে ভাবছে যে বঙ্কিমচন্দ্র যে আনন্দ মঠে লিখেছেন তাই সন্ন্যাসীদের ওপর সকলেরই একটা চোখ রয়েছে। তারপর যুবক সন্ন্যাসী, তারা গেরুয়া পরে একটা পোড়ো বাড়িতে থাকে, জানি না কেউ ব্রিটিশ মারার পরিকল্পনা করছে কিনা। তাদের যদি চিঠি লেখা বারবার হয় তাহলে তারা আইডেন্টিফাইড হয়ে যাবে, চিহ্নিত হয়ে যাবে। এই জন্য স্বামীজি লেখেননি। এবং নিজেও যে নাম পাল্টেছিলেন সচ্চিদানন্দ বিবিদিশানন্দ, তার বড় কারণ ছিল নিজের আইডেন্টিটিটাকে তিনি ডিসক্লোজ করতে চাইতেন না। তারপর তিনি বিখ্যাত হয়ে গেলেন, তখন তো আর কিছু করার নেই। তখন তো বিবেকানন্দ, সে নাম আর ইতিহাস থেকে সরানো গেল না। তো বলছেন যে মানুষের কীভাবে স্বাধীনতা হরণ করে নেওয়া হয়েছে। ভারতবর্ষে কয়েক বছর ধরে চলছে ত্রাসের রাজত্ব। ব্রিটিশ সৈন্য আমাদের পুরুষদের খুন করছে, মেয়েদের মর্যাদা নষ্ট করছে, বিনিময়ে আমাদেরই পয়সায় জাহাজে চড়ে দেশে ফিরছে পেনশন ভোগ করতে। এসব তো শশী থারুরের লেখা বলে মনে হচ্ছে। 1899 সালের মনে হয় কি ঘোর ব্রিটিশ রাজত্বকাল। তখন কেউ ভাবতেই পারেনি যে 1947 সালে স্বাধীনতা আসবে। তখন তো একদম বাড়ির মাথায় একটা কুইনের ছবি না রাখলে জাত উঠছে না। তখন এই লোকটি খোদ আমেরিকায় বসে একজন আমেরিকান মহিলাকে লিখছেন, দেখো ত্রাসের রাজত্ব চলছে ভারতবর্ষে, কোথায় কী অবস্থা হবে কেউ জানে না। মানুষের স্বাধীনতা হরণ করে নেওয়া হচ্ছে এবং পান থেকে চুন খসলে তাদের দ্বীপান্তরে পাঠানো হচ্ছে এবং আমরা নৈরাশ্যে ডুবে যাচ্ছি। আর কোথায় সেই ভগবান? মেরি, তুমি আশাবাদী হতে পারো, আমি কি পারি? ধরো এই চিঠিখানায় যদি তুমি প্রকাশ করে দাও, ভারতের নতুন কানুনের জোরে ইংরেজ সরকার আমাকে এখান থেকে সোজা ভারতে টেনে নিয়ে যাবে এবং বিনা বিচারে আমাকে হত্যা করবে। চিঠিতে লিখছেন, যদি তুমি বাজার করো। এইভাবে যেহেতু সমালোচনা হয়েছে। আর আমি জানি তোমাদের সব খ্রিস্টান শাসক সম্প্রদায় ব্যাপারটা উপভোগ করবে, কারণ আমি যে হিডেন। এর পরেও আমি নিদ্রা যাব আর আশাবাদী থাকব। পৃথিবীর সবচেয়ে বড় আশাবাদীর নাম নিরো, কারণ সেই ভয়ঙ্কর অবস্থার কথা ভেবে তিনি হিসেব লেখার উপযুক্ত সময় খুঁজে পেয়েছিলেন। নেহাতি যদি দরকার হয় রয়টারের এজেন্ট এগিয়ে এসে আদেশ মাফিক তৈরি ঠিক উল্টো খবরটাই বাজারে ছাড়বে। মানে একেবারে পার্সপেক্টিভ দেখুন, দেখার ক্ষমতা। সমাজটাকে ডান হাতের তালুর মতন চেনেন। ইংরেজিতে যাকে বলে ব্যাক অফ দ্য রাইট হ্যান্ড পাম চেনেন, যে কী হচ্ছে দেশে, কিভাবে অত্যাচার হচ্ছে মানুষের, কিভাবে স্বাধীনতা হরণ করা হচ্ছে, কিভাবে খবর গুলিয়ে দেওয়া হচ্ছে, সব তিনি লিখেছেন মেরি হেলকে। সাথে সাথে বলেছেন, তুমি যদি এই চিঠি বাজার করো তাহলে আমাকে সোজা টেনে নিয়ে গিয়ে তারা একেবারে শাস্তি দেবে। এই বিবেকানন্দ, আমি সুজিতদার সঙ্গে আলোচনা করছিলাম যে কেন আমাদের পূর্বপুরুষরা আমাদের হাতে বিবেকানন্দকে তুলে দিলেন না। তার অনেক কারণ আছে। যদি কোনো দিন হয় নিশ্চয়ই বিশ্লেষণ করবে। এটা আমার মাথায় ঢুকেছে যে কত ভালো ভালো মাস্টারমশাই ছিলেন, কত ভালো ভালো ছাত্র ছিলেন। কমপ্লিট ওয়ার্কস তো 1906 সাল থেকে বেরোতে শুরু করে। কেন তারা উত্তরসূরিদের হাতে বিবেকানন্দের বই তুলে দিলেন না? দেশের প্রতি টান বাড়ত, দেশের মানুষের প্রতি টান বাড়ত। আগামী 50 বছর দেশমাতা তোমার একমাত্র আরাধ্যা দেবী হন, বাকি সব অকেজো দেবতা এখন ফেলে রাখলেও চলবে। কেন আমরা দিলাম না? অনেক হয়তো কারণ আছে, খুঁজে বের করতে হবে। একটা গবেষণা করার খুব ইচ্ছা আছে এই নিয়ে আমার, যে বিবেকানন্দকে আমরা এত পরে কেন পড়তে শুরু করলাম। সত্যি কথা বলতে কি 80-র দশক থেকে বিবেকানন্দের প্লাবন শুরু হলো এবং তারপর স্বামী বীরেশ্বরানন্দজি 1984 সালে লিখলেন মাতৃভূমির প্রতি কর্তব্য। 1985 সালে আন্তর্জাতিক যুব সম্মেলন হলো। প্রণবেশ চক্রবর্তী গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে বিবেকানন্দ স্টাডি সার্কেল শুরু করলেন এবং সেখানে বিবেকানন্দকে নিয়ে বিশ্লেষণাত্মক বিবেকানন্দের আলোচনা শুরু হলো। এইভাবে দেখা যাচ্ছে যে 80-র দশক থেকে একটা ঢেউ এলো বিবেকানন্দের। এখন ভারতবর্ষের এমন কোনো দিন নেই যেদিন কোথাও না কোথাও স্বামীজিকে নিয়ে আলোচনা হয় না। এটাই যদি 100 বছর আগে হতো তাহলে দেশটার চেহারা পাল্টে তো কোনো সন্দেহ নেই। যেমন স্বামীজি বলছেন,
যে ইংরেজরা যদি সজ্ঞানে আমাদের হাতে আন্তর্জাতিক ভাষাটি তুলে দিতেন তাহলে দেশ অনেক এগিয়ে যেত। তেমনি যদি বিবেকানন্দকে আমরা সজ্ঞানে 100 বছর আগে পেতাম, ছেড়ে দিন স্বাধীনতার সময় যদি 47 সাল থেকেই বিবেকানন্দ চর্চা শুরু হতো, তাহলেই দেখতেন দেশের চেহারাটা পাল্টে গেছে। অনেক মানুষ এগোতেন, তারা সত্যিই মনে করতেন নতুন ভারত বেরুক চাষার কুটির থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। আজকে এইটুকুনি থাক, পরের দিন আরেকটি চিঠি নিয়ে আলোচনা করব। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।